নমস্কার স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা যতটুকু পড়েছিলাম আপনাদের, গতদিন আমরা সাংখ্যমান বৃহত্তম পথ নির্ণয় পর্যন্ত দেখেছিলাম। আমরা আজকের ক্লাসে এই অধ্যায়ে আমাদের আর 2টা টপিকস আছে, এগুলো আমরা একটু দেখব। তারপর আমরা আজকের ক্লাসটা এই অধ্যায়টাই দিয়ে শেষ করব। ওকে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, তো সবাই একটু খেয়াল করবেন। আজকের ক্লাসের প্রথম ওটা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে যেটা দেখব ওটা হচ্ছে যে যদি আপনাদেরকে কোনো ধারা দিয়ে দেয়, যদি কোনো অসীম ধারা দিয়ে দেয়, তাহলে অসীম ধারার যোগফল আমরা কিভাবে বের করব ওই জিনিসটা একটু দেখব। আর কোনো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে অভিস্মৃতি নির্ণয়, অভিস্মৃতি পরীক্ষণ দেখব। কনভার্জেন্ট যে ব্যাপারটা আমরা শিখছিলাম, অর্থাৎ একটা অসীম ধারার যোগফল একটা নির্দিষ্ট সংখ্যার দিকে যাচ্ছে, যে জিনিসটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম এই অধ্যায়ের, ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলছি সাউন্ড ইকো হচ্ছে বা বলছেন এরকম কি আর কারো কোনো সমস্যা হচ্ছে? সাউন্ডের সমস্যা হচ্ছে আর কারো কোনো? আমাকে একটু বলবেন স্যার, আর কারো কোনো কি সাউন্ডের সমস্যা হচ্ছে? নমস্কার কৌশিক ঘোষ। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। ওকে স্যার, তাহলে আজকের ক্লাসের প্রথম প্রথম টপিকসটা নিয়ে আমরা একটু আলোচনা শুরু করি স্যার। সবাই একটু দেখেন। ধারাটির যোগফল নির্ণয় করো। ধারাটির যোগফল নির্ণয় করো। ঠিক আছে স্যার? তাহলে সবাই একটু দেখেন, ধারাটির যোগফল নির্ণয় করো। 1 প্লাস 3/4 প্লাস 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু 8 প্লাস 3 5 7 4 8 12 3 5 7 4 8 12। তাহলে ওরা আমাদেরকে বলছে কি স্যার, এরকম আপনাদেরকে একটা ধারা দিয়ে দিবে। ওকে স্যার, এরকম একটা ধারা দিয়ে দিবে। নমস্কার শিল্পী দে, নমস্কার উজ্জ্বল কান্তি রয় স্যার। জি স্যার, আছি মোটামুটি, মোটামুটি আছি স্যার। একটু আমার ঘাড়ের প্রবলেমটা আবার দেখা দিচ্ছে, ব্যথাটা ঘাড়ের। আচ্ছা, তারপরেও দেখি আমি যতটুকু নিতে পারি ক্লাস ততটুকু নিয়ে আর ট্রাই করছি।
ধারাটির যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে হচ্ছে কত 1+3/4 প্লাস 3 × 5 ডিভাইড বাই 4 × 8 প্লাস 357 ডিভাইড বাই 4 8 কত 12। ওকে স্যার, তাহলে এখন বলছে এরকম একটা অসীম ইনফিনিট একটা ধারা দিছে, ওরা বলছে এই ধারাটার যোগফল নির্ণয় করতে, তাহলে আমরা কিভাবে করব, এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করছি, সবাই একটু দেখেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, মনে করি আমরা যে কাজটা করব এই টাইপের অঙ্কগুলোতে, খুব সহজ আসলে ব্যাপারটা। দেখেন, আপনারা প্রথমে যে কাজটা করবেন, যে অসীম ধারাটা আপনাদেরকে দিয়ে দিবে, অসীম ধারা যেটা দিয়ে দিবে, ওই অসীম ধারাটা সমান কত ধরবেন স্যার, অসীম ধারাটা সমান কত ধরবেন স্যার 1+x⁴n। এই যে একটা দ্বিপদী ধরছেন, ঠিক আছে স্যার, আমরা কি জানি n এর মানটা যদি মূলদ সংখ্যার অধীনে থাকে এবং স্বাভাবিক সংখ্যার অধীনে না থাকে, ঠিক আছে স্যার, তাহলে সেক্ষেত্রে এটাও কি একটা অসীম ধারায় চলে যায়। ওকে, তাহলে আমরা প্রশ্ন যেটা দিবে আপনারা ওটা সমান কত ধরে নেবেন 1+x⁴ কত n। ওকে, তো এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন এরপরে যে কাজটা আমরা করব, এখন আসেন 1+x⁴ কত n। ওকে, তো এটার সূত্র আমরা কত জানি, 1 কত nx n × n−1 ডিভাইডেড বাই 2 x², n × n−1 n−2 ডিভাইডেড বাই 3 x³। তাহলে আমরা কি এটার সূত্রটা লিখলাম, আমরা কি করলাম স্যার, এটার সূত্রটা কি লিখলাম। ঠিক আছে স্যার, তাহলে এটার সূত্রটা লিখে এটা ইকুয়ালস টু আমরা কত দিলাম 1+3/4 প্লাস 3 × 5 4 × কত 8 3 5 কত 7 4 8 কত 12। এরপর বেশ কয়েকজন বলছেন সাউন্ডের সমস্যা হচ্ছে, ইকো সমস্যা হচ্ছে বলছে, এরকম কি, এটা কি সবার হচ্ছে নাকি স্যার, সাউন্ডের সমস্যা কি সবার হচ্ছে, আমাকে একটু জানান কাইন্ডলি, সাউন্ডের সমস্যা কি সবার হচ্ছে।
আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন। যাই হোক, একটা অনাকাঙ্ক্ষিত সমস্যা, মোবাইলটা পড়ে গিয়েছে। যাই হোক, অসুবিধা নাই, আইফোন যেহেতু আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, ওকে স্যার। এখন কি সবার সাউন্ড ঠিক আছে স্যার? সাউন্ড কি ঠিক আছে স্যার? এখন সবাই একটু খেয়াল করেন স্যার। এখন কি ঠিক আছে স্যার? আমাকে একটু বলেন এখন ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। আমরা অঙ্কে ফিরে যাই। তাহলে যেটা বলেছিলাম, যাই হোক, তো এখন 1+x² কত? n। এই জিনিসটা ধরে নেব আমরা, এই অসীম ধারাটা সমান, ঠিক আছে স্যার? তাহলে 1+x² এর কি সূত্রটা লিখলাম, তো এটা সমান কি আছে এখানে, এই ব্যাপারটা আছে। তাহলে এখন আসেন এই ইকুয়েশনটা আমরা একটু খেয়াল করি স্যার। এই ইকুয়েশনটা একটু খেয়াল করি স্যার, যেটা বলছি। সুষময় বলছেন আইফোন নাম্বার 1। ইয়েস স্যার, আইফোন অবশ্যই ভালো, কারণ এটা অলরেডি আমার হাত থেকে অনেকবার পড়ছে, ঠিক আছে? মোটামুটি উপরওয়ালা দিলে এখনও তেমন সমস্যা হয় নাই। তো এখন বাকিটা দেখা যাক। তো খেয়াল করেন সবাই, তাহলে এটা সমান আমরা কি এটা লিখলাম। এখন আসেন এই লাইনটা থেকে আমরা কি বলতে পারতেছি স্যার, সবাই একটু দেখেন। এই লাইনটা থেকে আমরা কি বলতে পারতেছি, এই লাইনটা থেকে আমরা কি বলতে পারতেছি স্যার, এনএক্স। এনএক্স সমান আমরা কত বলতে পারতেছি, 3/4। আমরা যদি তুলনা করি, আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কত বলতে পারতেছি, এনএক্স সমান হচ্ছে কত, 3/4। তাহলে হচ্ছে যে, সুতরাং এনএক্স ইকোয়ালস টু হচ্ছে কত, 3/4। আচ্ছা, এনএক্স সমান যদি 3/4 বলতে পারি, তাহলে এক্স ইকোয়ালস টু আমরা কত বলতে পারবো, 3/4n। এক্স ইকোয়ালস টু কত, 3/4n। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কি একটা ইকুয়েশন দিলাম। আচ্ছা, এরপর সবাই একটু খেয়াল করেন, আবার আমরা বলতে পারছি, দেখেন এই পদটা, এই তৃতীয় পদটা সমান এই তৃতীয় পদটা। তাহলে এই তৃতীয় পদটা সমান যদি এই তৃতীয় পদটা বলা যায়, তাহলে এরপর সবাই একটু দেখেন, আবার n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x² সমান 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 ইন্টু কত, 8, বা n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 2। এক্স ইকোয়ালস টু কত বলতে পারছি স্যার, এক্স ইকোয়ালস টু কত, 3/4n হোল স্কয়ার। তার মানে হচ্ছে যে কত, 3/4n কত হোল স্কয়ার সমান 3×5 কত, 15, 4×8 কত, 32। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারতেছি, n ইন্টু কত, n-1 ডিভাইডেড বাই কত, 2। এরপর এখানে বলতে পারতেছি কত, 9 ডিভাইডেড বাই কত, 16n², 15 কত, 32। তাহলে এখান থেকে কত আসতেছে, এখান থেকে আমরা কি কি কাটাকাটি দিতে পারবো, সবাই একটু খেয়াল করেন। 2 আর 16 মিলে কত, 32। এই 32 আর 32 কি চলে যাবে, তারপর এখানে একটা n আর এখানে একটা n কি চলে যাবে। তার মানে হচ্ছে যে এখানে n-1 থাকবে উপরে, নিচে হচ্ছে যে কি এই nটা থাকবে। এরপর এখানে হচ্ছে যে কত, 9, এখানে হচ্ছে কত, 15। তাহলে কাটাকাটি করলে কত হবে, এটা তো হবে 3, এটা তো হবে কত, 5। তাহলে ইন্টু 3 সমান হচ্ছে কত, 5। আচ্ছা, তাহলে এরপর এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, বা 3 দিয়ে যদি এটাকে গুণ করি, 3n মাইনাস কত, 3 সমান 5 দিয়ে যদি এটাকে গুণ করি কত, 5n। দ্যাট মিন্স এখান থেকে পাচ্ছি 3n মাইনাস 5n সমান হচ্ছে কত, 3। দ্যাট মিন্স মাইনাস 2n সমান হচ্ছে কত, 3। তার মানে n ইকোয়ালস টু কত, মাইনাস 3 বাই কত, 2। n ইকোয়ালস টু কত আসছে স্যার, মাইনাস কত, 3 বাই কত, 2। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, n ইকোয়ালস টু কত, মাইনাস কত, 3 বাই কত, 2। তাহলে n ইকোয়ালস টু যদি কত, মাইনাস 3 বাই কত, 2 হয়, তাহলে এরপর আমরা কি পাচ্ছি স্যার, n এর মানটা যদি এখানে 1 নঙে বসিয়ে দিই, এখন n ইকোয়ালস টু মাইনাস 3/2 1 নঙে বসিয়ে পাই, তাহলে n ইকোয়ালস টু কত, মাইনাস কত, 3/2 1 নঙে বসিয়ে পাই x ইকোয়ালস টু কত, 3/4 ইন্টু মাইনাস কত, 3/2। দ্যাট মিন্স এখান থেকে কত আসতেছে, মাইনাস, এখানে যদি আমরা কাটাকাটি করি, তার মানে হচ্ছে যে কত, এটা দিয়ে এটাকে কাটলে, 2 দিয়ে এটাকে কাটলে কত, 4, সরি 2 দিয়ে এটাকে কাটলে কত, 2। তার মানে কত, মাইনাস 3 বাই কত, 6। দ্যাট মিন্স কত, মাইনাস কত, হাফ। তার মানে সুতরাং ধারাটির যোগফল, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা এই ধারাটার যোগফল অসীম পর্যন্ত যোগফল কত ধরছি স্যার, অসীম পর্যন্ত যোগফল কত ধরছি,
ওয়ান প্লাস কত এক্স হোল টু দি পাওয়ার কত এন। অসীম পর্যন্ত যোগফল কত ধরছি স্যার ওয়ান প্লাস, কম্পারিজনে যাওয়ার আগে কত ধরছিলাম ওয়ান প্লাস কত এক্স হোল টু দি পাওয়ার কত এন। তার মানে হচ্ছে যে ওয়ান প্লাস কত এক্স হোল টু দি পাওয়ার কত এন, দ্যাট মিনস ওয়ান। এক্স এর মান হচ্ছে কত মাইনাস হাফ, হোল টু দি পাওয়ার কত এন, এন এর মান কত মাইনাস থ্রি বাই কত টু। তার মানে হচ্ছে যে কত এখান থেকে ওয়ান থেকে হাফ গেলে কত হাফ, হাফ টু দি পাওয়ার কত মাইনাস থ্রি বাই কত টু। তাহলে হাফ টু দি পাওয়ার কত আসছে মাইনাস থ্রি বাই টু। এতটুকু তো আনসার রাখতে পারবেন, অথবা চাইলে আরেকটু ক্যালকুলেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এতটুকু তো রাখতে পারবেন আনসার, অথবা কি চাইলে আরও ক্যালকুলেশন করা যাবে। তার মানে হচ্ছে যে কত হাফ ইনভার্স কত থ্রি বাই কত টু। হাফ ইনভার্স থ্রি বাই টু যদি আমরা এখান থেকে পাই, তার মানে এটাকে আমরা কত লিখতে পারতেছি, এখানে আমরা কত লিখতে পারতেছি টু টু দি পাওয়ার কত থ্রি বাই টু। হাফটাকে যদি টু করে ফেলে তাহলে ইনভার্সটা চলে যাবে, হাফটাকে টু করলে কি ইনভার্সটা চলে যাচ্ছে। তার মানে টু কিউব, টু কিউব দ্যাট মিনস টু কিউব, তার মানে কত এইট, এইট টু দি পাওয়ার কত হাফ, দ্যাট মিনস হচ্ছে কত রুট ওভার কত এইট, তার মানে হচ্ছে কত টু রুট টু। দ্যাট মিনস হচ্ছে কত আনসার কত তাহলে টু রুট টু। আনসার হচ্ছে কত তাহলে টু রুট টু। ঠিক আছে স্যার, তাহলে আমরা জাস্ট প্রথম অঙ্কটা করলাম। আমরা এখানে এই নিয়মের দুই তিনটা অঙ্ক করব যাতে নিয়মটা মোটামুটি আমরা আয়ত্ত করতে পারি। তাহলে কি করলাম স্যার, আপনাদের এই অঙ্কটা কিভাবে বুঝালাম, যে এরকম অসীম ধারা যদি দেয়া থাকে স্যার, তাহলে আমরা কি করব স্যার, ওই ধারাটা ইকুয়ালস টু কি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন ধরে নিব। এরপর আমরা কি করব ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর কি ইনফিনিট সিরিজটা লিখব, ওটা ইকুয়ালস টু কি ধারাটা থাকবে। তারপর আমরা জাস্ট কি কম্পারিজন করব, কম্পারিজন করে আমাদের কাজ হচ্ছে এক্স এবং কি এন এর মানটা বের করা। এক্স এবং এন এর মান যদি বের করে ফেলতে পারি, তাহলে কি এই কনভার্জেন্ট ধারাটা, তাহলে অবশ্যই কি এই অসীম ধারাটা কি কনভার্জেন্ট, অবশ্যই এটা কি অবিশ্রিত ধারা। ঠিক আছে, অবশ্যই এটা হচ্ছে কি অভিসারী ধারা, কনভার্জেন্ট, কারণ এটার অসীম পর্যন্ত যোগফল, এটার অসীম পর্যন্ত যোগফল কত টু রুট টু এর দিকে যাচ্ছে। এটার অসীম পর্যন্ত যোগফল কত দিকে যাচ্ছে স্যার, টু রুট টু এর দিকে যাচ্ছে। মুক্তিদাস অলওয়েজ কি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ধরবো, ইয়েস স্যার ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত এন ধরবো, কারণ এই টাইপের প্রশ্নগুলোর একটা প্যাটার্ন দেখবেন সবসময়, প্রথম পার্টটা কত ওয়ান থাকবে। এই টাইপের প্রশ্নগুলোতে দেখবেন প্রথম পার্টটা কি থাকবে স্যার ওয়ান থাকবে। ঠিক আছে স্যার, তাহলে এখন দিব্য চৌধুরী লিখেছেন রেস্ট ইন পিস আইফোন দিব্য, এই টাইপের কথা বলবেন না, একটা আইফোন কিনতে কিন্তু অনেক কষ্ট হয়। রেস্ট ইন পিস আইফোন যদি বলেন জিনিসটা ভালো দেখায় না, কারণ অনেকে দেখা যায় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় একটা আইফোন কেনার জন্য। যাই হোক, তো এখন হচ্ছে দেখেন সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি। তাহলে এখন আমরা জাস্ট এই নিয়মের কি প্রথম অঙ্কটা একটু দেখলাম। ঠিক আছে স্যার, তাহলে এখন এরপর আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এরপর আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। ওকে, তাহলে সবার লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলেন। যে কোনো অসীম ধারায় কে নিয়ম খাটবে সাকিব, ব্যাপারটা হচ্ছে আপনার ওই অসীম ধারাটা কনভার্জেন্ট হচ্ছে কিনা, ওই অসীম ধারাটা আপনার কি অবিস্তৃত টাইপের থাকতে হবে, অর্থাৎ এই ফরম্যাটের গুলোতে কিন্তু খাটে সবগুলোতে। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি। এর পরবর্তীতে আমরা পরের আরেকটা অঙ্ক দেখি এই টাইপের। একজন বলছেন স্যার 3-14 নাম্বার, 3-14 নাম্বার প্রশ্নটা কি স্যার, 3-14 নাম্বার, 3-14 নাম্বার করানোর জন্য বলছেন। 3-14 প্রশ্ন কি দেখি, ওয়ান প্লাস এক্স কত, এটা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু কত দিল এটা দেখতেছি তো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, তো হিজিবিজি করে লিখে প্রশ্ন, ডিভাইডেড বাই কত ওয়ান মাইনাস এক্স এর বিস্তৃত এক্স টু দি পাওয়ার এন এর সহগ টু টু দি পাওয়ার এন। এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই দিচ্ছে, তার মানে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান, এরপর দুটোটা গুণ করে ওখান থেকে এক্স টু দি পাওয়ার এন এর সহগটা বের করতে হবে, এক্স টু দি পাওয়ার এন এর সহগটা বের করতে হবে জাস্ট। এটা কি কেউ পারেন নাই 3-14 নাম্বারটা? ডাইভারজেন্সের ক্ষেত্রে তো স্যার হবে না মুক্তি দাস, ডাইভারজেন্সের ক্ষেত্রে তো হবে না, কারণ ডাইভারজেন্সের ক্ষেত্রে তো সমষ্টিটা কোনো নির্দিষ্ট সংখ্যার দিকে যায় না। যেমন ধরেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, ঠিক আছে স্যার 5 প্লাস কত 6। ওকে, তো এখন কথা হচ্ছে স্যার এটা যদি আমি যোগফল বের করি, যেমন প্রথম দুইটার যোগফল কত 3, প্রথম তিনটার যোগফল কত 6, প্রথম চারটার যোগফল কত 10, প্রথম পাঁচটা কত 15, প্রথম ছয়টা কত 21, তাহলে সমষ্টি তো কোনো নির্দিষ্ট সংখ্যার দিকে যাচ্ছে না, এটা ছড়াচ্ছে, ডাইভার্স করতেছে, বড় হচ্ছে সমষ্টিটা, তাহলে এটা তো হবে না। ঠিক আছে স্যার, এটা তো হবে না। ওকে, এটার ক্ষেত্রে কি আমরা এইসব কনসেপ্ট ইউজ করতে পারবো না। ওকে, তাহলে এখন যেটা বলছি সেটা হচ্ছে যে কি, সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি, ওটা হচ্ছে ওকে 3-14 নাম্বারটা কেউ কি পারেন নাই?
3-এর 14 নাম্বারটা কি কেউ পেরেছেন? মুক্তি দাস লিখেছে পারছি স্যার। আচ্ছা, 3-এর 14 নাম্বার পারছেন। আচ্ছা, যাই হোক, 3-এর 14 নাম্বার যদি পারেন, যদি কেউ পারেন তাহলে এটা কে বললো স্যার 3-এর 14 পারেনি, এটা কে বললো? আমি তো দেখি নাই, কল্যাণ মিত্র বড়ুয়া। আচ্ছা, ওনাকে একটু করে 3-এর 14 নাম্বারটা যদি মুক্তিদাস পারেন তাহলে ওনার কমেন্টটাতে জাস্ট ছবি তুলে অঙ্কটা একটু দিয়ে দেন, ওকে? আর যদি না হয় তাহলে সমস্যা নেই, আমি করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আমি আজকে টপিকসগুলো পড়ানোর পর আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। যদি পারেন তাহলে, যিনি পারেন না ওনার কমেন্টে একটু করে জাস্ট রিপ্লাইয়ে ছবি তুলে দিয়ে দেন ওইটা, যিনি পেরেছেন। আর না হলে আমি আজকে টপিকসগুলো পড়ানোর পর আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এটা যদি হয়ে যায়, আচ্ছা সবাই একটু দেখেন যেটা বলছি। এর পরবর্তীতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, সবাই একটু দেখেন। 1 + 2 × 1/3 স্কোয়ার প্লাস 2 × 1/3 স্কোয়ার প্লাস 2 × 5, এটা একটু ডিস্টার্বিং টাইপের ধারা দেখছি। 1 কত 3⁴ প্লাস কত 258 1 2 3, এরপর হচ্ছে কত 1 কত 3⁴ কত 6। তাহলে এটা বললো আমাদেরকে, ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলছি। তাহলে এটা যদি আমাদেরকে বলে তাহলে আমরা আবার আগের মতো সবাই একটু শুরু করেন স্যার, জাস্ট নিয়মটা একটু প্র্যাকটিস হওয়ার জন্য মনে করি 1 + x হোল n সমান 1 + 2 × কত 1/3 স্কোয়ার 2 × 5 1 × 2 1 কত 3⁴ 258 1 2 3 1 কত 3⁴ কত 6, এরকম দিল। তাহলে বা 1 + nx n × n - 1 2 x স্কোয়ার। সবাই তাড়াতাড়ি করবেন, জাস্ট আমাদের নিয়মটা একটু জাস্ট প্র্যাকটিস হওয়ার জন্য, আর কিছু না। প্লাস ডট ডট দিলাম 1 + 2 × কত 1/3 স্কোয়ার প্লাস 2 × 5 1 × 2 1/3⁴ 258 1 2 3 1/3⁶, এরকম দিল। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, এটা যদি হয় তাহলে এখান থেকে সুতরাং আমরা কত লিখতে পারি? সবাই নিজেরা একটু তাড়াতাড়ি করেন, আমার সাথে তাড়াতাড়ি করেন। তাহলে এটা সমান nx = কত 2 / কত 9, তাহলে x = কত 2 / কত 9n। আচ্ছা, আবার n × n - 1 / 2 x স্কোয়ার সমান কত 3 নম্বর পদ সমান 1 2 3 নম্বর পদ, তার মানে কত 2 × 5 1 × কত 2 1 / কত 3⁴ কত 4। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কত পাচ্ছি n - 1 / 2 মানে 2, x সমান 2/9n, তাহলে x স্কোয়ার কত হবে 4/81 n স্কোয়ার। তাহলে 5 2 10 2 1 কত 81। দ্যাট মিনস এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার কাটাকাটি করার পরে? তাহলে কাটাকাটি করার পর আমরা কি পাবো? এখানে 81 চলে যাবে, 2 এবং 2 ক্যান্সেল হয়ে যাবে, তারপর হচ্ছে এটা কাটলে কত 2, এটা হচ্ছে কত 5, এরপর এখানে একটা n থাকবে, ওকে? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি n - 1 / n ইন্টু কত 2 সমান হচ্ছে কত 5। দ্যাট মিনস 2n - 2 সমান কত 5n, বা 2n - 5n সমান হচ্ছে কত 2। দ্যাট মিনস -3n সমান কত 2, তার মানে n সমান কত -2 / কত 3। তাহলে 1 নং থেকে আমরা কি পাবো? x = কত 2 / 9 ইন্টু মাইনাস কত 2 / কত 3, তার মানে মাইনাস এটা কাটলে কত, এটা কাটলে কত 3, দ্যাট মিনস 2 / কত মাইনাস এটা কাটলে কত 3 6, তার মানে হচ্ছে কত -1 / কত 3। তার মানে সুতরাং ধারাটির যোগফল
যোগফল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান 1 মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, তার মানে ইকুয়াল টু 1 মাইনাস 1/3, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। তার মানে এটাকে আমরা কত লিখতে পারতেছি, ইনভার্সটাকে 3 বাই কত 2 হোল টু দি পাওয়ার কত 2/, অর্থাৎ 2/3কে যদি 3/2 করে তাহলে ইনভার্সটা চলে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে কত, স্কোয়ার যদি উপরে নিয়ে আসি তাহলে 9 আর কত 4, 1 বাই কত 3, তার মানে কিউব রুট 9/4। এতটুকু পর্যন্ত করা যাবে, আর কিছু করা যাবে না। ওকে স্যার, তাহলে সবাই আরনাফ আনোয়ার নাফি প্রশ্ন করেছেন স্যার এক্স এর মান -1 থেকে ছোট আর 1 থেকে বড় হলে স্যার এটা তো কনভার্জেন্ট থাকবে না, কনভার্জেন্সি ফলো তো করবে না, তখন তো আমাদের ডাইভারজেন্সিতে চলে গেলে ওটা তো আমরা তো আর করতে পারতেছি না, এইসব নিয়ম ধারাতেই পড়বে। এটা ধরছেন কেমনে স্যার, 1 প্লাস এক্সের ধারাতেই পড়বে। আমরা এটাকে জাস্ট 1 প্লাস এক্স ধরে নিচ্ছি, কারণ এটাকে আমরা কি একটা প্রথমে একটা কি কনভার্জেন্ট ধারা হিসেবে ধরে নিছি, এই জিনিসটাকে একটা কনভার্জেন্ট ধারা হিসেবে ধরে নিছি, এটাই ঠিক আছে স্যার। যদি কনভার্জেন্ট ধারায় না আসতো তাহলে আমরা এটা কি বের করতে পারতাম না সমষ্টিটা, কারণ ডাইভারজেন্ট সিরিজের সমষ্টি তো সার্টেন না, ডাইভারজেন্ট সিরিজের সমষ্টি সার্টেন না, ঠিক আছে। আর এখানে হচ্ছে শুরুতে একটা 1 আছে, ব্যাপারটা খেয়াল রাখবেন, শুরুতে একটা 1 আছে নাফি, ঠিক আছে। তো শুরুতে 1 থাকলে এই টাইপের প্রশ্নগুলোতে শুরুতে একটা 1 থাকবে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আর যেহেতু শুরুতে এখানে আমাদের একটা 1 আছে, তাহলে আমাদের হচ্ছে কি এক্স এর মান তো আমরা বের করতেছি ক্যালকুলেশন করে কম্পারিজনে। ওকে, তাহলে সবার লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলবেন স্যার, সবার লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলবেন। তাহলে সবার লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলবেন স্যার। সবার কি লেখা শেষ? সবার কি লেখা শেষ? আচ্ছা, তাহলে সবার লেখা শেষ বলছেন। ওকে, তাহলে এই নিয়মের অঙ্কগুলো স্যার সবাই একটু করে ফেলবেন, ঠিক আছে স্যার। এই নিয়মের অঙ্কগুলো সবাই একটু করবেন ঠিকভাবে। এই টাইপের আমি আপনাদেরকে নিয়মটা দেখিয়ে দিলাম স্যার, এরকম ধারার যোগফল আমরা কিভাবে বের করব, খুব ইজি একটা নিয়ম দেখিয়ে দিলাম, জাস্ট কম্পেয়ার করে 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 ফেলবেন। ওকে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলছি। এর পরবর্তীতে আমরা যে টপিক্সটা পড়ব, সেটা হচ্ছে দেখেন, এখন হচ্ছে যে কোনো একটা ধারা, সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি, কোনো একটা ধারা যদি সাধারণ পদ দিয়ে দেয় বা ধারাটাই দিয়ে দেয়, আপনাদেরকে যদি বলে এই ধারাটা কনভার্জেন্ট হবে কি হবে না এটা বের করতে, তাহলে আমরা কিভাবে করব ওই টপিক্সটা, আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক্স হচ্ছে এটা। তাহলে আমরা এই জিনিসটা একটু দেখব, তাহলে এই টপিক্সটা একটু দেখব। অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অভিসারিতা পরীক্ষা বা অভিসারিতা নির্ণয়, এটা লিখেন, অভিসারিতা নির্ণয় লিখেন, অর্থাৎ অভিসারিতা নির্ণয়, অথবা আমরা এটাকে কি বলতে পারি, অভিসৃতি নির্ণয়, অর্থাৎ কনভার্জেন্ট কিনা এটা, ঠিক আছে স্যার, কনভার্জেন্ট কিনা এটা দেখবো আমরা একটু। ওকে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন। স্যার আপনি কিভাবে বুঝছেন সিরিজটা কনভার্জেন্ট? তাহলে একটা বিষয় খেয়াল করেন নিপা, আপনি পদগুলো খেয়াল করেন, 1-এর পরের টার্মগুলো একটু খেয়াল করেন স্যার, টার্মগুলো কিন্তু দেখবেন স্যার নগণ্য টাইপের, যেমন ধরেন 1, 3, 5, 7, 9 এরকম ধারা যদি হয়, প্রত্যেকটা পদ কিন্তু আগেরটা থেকে বাড়তেছে, ঠিক আছে, বা 1, 2, 3, 4, 5, 6 এভাবে বাড়তেছে, যখন এটা ডাইভার্জেন্ট হচ্ছে। বাট যখন কনভার্জেন্ট ব্যাপারটা হিসাবে আসতেছে, তখন একটা বিষয় খেয়াল করেন স্যার, যেমন ধরেন 1/2, 1/4, 1/8, 1/16 পদগুলো দেখতেছেন স্যার খুব নগণ্য হয়ে যাচ্ছে। তো আমরা সেটা থেকে আমরা কি দেখে একটা আন্দাজ করে নিতে পারি যে এই ধারাটার যোগফল
অসীম পর্যন্ত গেলেও একটা নির্দিষ্ট সার্টেন সংখ্যার দিকে যাবে, ঠিক আছে স্যার। তাহলে সেটা যদি হয় তো ওইটা আমরা হচ্ছে যে জাস্ট অ্যাপ্রক্সিমে, আমরা যেটা অ্যাজাম্পশন আছে অ্যাজাম্পশনের উপর বেস করে তখন আমরা এটাকে কি কনভার্জেন্ট কি বলতেছি তখন, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন যেটা বলতেছি, অভিসারী লেন্সের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, অনেকটা ব্যাপারটা হচ্ছে ওরকম যে আমি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছ এসে তারপর হচ্ছে যে কি ওটা আপনার প্রতিসরণ বা প্রতিফলনের পরে কি ওই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে স্যার, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, ওই জিনিসটাই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাওয়া। আর এক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট কি সমষ্টি একটা নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হওয়া, দুইটা জিনিস হচ্ছে যে কি প্রায় সেম টাইপের টপিক, ঠিক আছে স্যার। তাহলে এই জিনিসটা হচ্ছে যে কি আমাদের ব্যাপারটা হচ্ছে যে জাস্ট কনভার্জেন্ট মানে হচ্ছে যে কি কনভার্জ করতেছে কোনো একটা নির্দিষ্ট সংখ্যার দিকে কনভার্জ করতেছে। তাহলে আপনি একটা জিনিস দেখেন, আগে যে ধারাগুলো দিলাম প্রথম পদ 1, এর পরের পদগুলো একটু জাস্ট খেয়াল করেন, পরের পদগুলো কিন্তু টার্মগুলো ছোট হচ্ছে, যে মাত্র এটা ছোট হচ্ছে তার মানে হচ্ছে যে কি এটা নির্দিষ্ট একটা সংখ্যার দিকে ধাবিত হচ্ছে যোগফলটা, এই জিনিসটা অ্যাজাম্পশনের উপর যাবে, ঠিক আছে স্যার, এটাই। আর আমাদের এই অধ্যায়টাই হচ্ছে আসলে কি কনভার্জেন্ট সিরিজগুলো নিয়ে আলোচনা, এই অধ্যায়টাতেই হচ্ছে যে কি আসলে কনভার্জেন্ট সিরিজগুলো নিয়ে আলোচনা, কারণ ইনফিনিট পর্যন্ত যদি সমষ্টি নির্ণয় করতে হয় অবশ্যই এটাকে কনভার্জেন্ট হতে হবে, ডাইভার্জেন্ট হলে ওটার সমষ্টি কখনো কি আমরা সার্টেন পাবো না, এটা হচ্ছে যে মনে রাখবেন ইপা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আসেন এখন অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতির অভিসারিতা পরীক্ষা বা অভিসৃতি বা কনভার্জেন্ট কিনা এটা আমরা কিভাবে বলতে পারবো। তো এটা বিভিন্ন পরীক্ষা আছে, যে আমাদের এখানে বইতে 3টা আছে, তো যাদের কাছে বই আছে ওদের তো আছে, তারপর আমি একটু লিখে দিচ্ছি, আপনারা নোট খাতায় একটু লিখে নেবেন সবাই। তাহলে 1 নাম্বার যে পরীক্ষাটা আছে ওটা হচ্ছে ডি-আলেমবার্ট অনুপাত পরীক্ষা, ডি-আলেমবার্ট অনুপাত কি পরীক্ষা, ঠিক আছে স্যার। তাহলে এটা হচ্ছে যে কি দেখেন, যদি U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4 আচ্ছা ডট ডট UN, ঠিক আছে স্যার, UN একটি অসীম ধারা, একটি অসীম ধারা হয় এবং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি UN প্লাস 1 ডিভাইডেড বাই UN সমান L হয়, তবে ধারাটি অভিসৃত হবে অর্থাৎ কনভার্জেন্ট হবে, তবে ধারাটা কনভার্জেন্ট হবে, ঠিক আছে স্যার, তবে ধারাটা কনভার্জেন্ট হবে যদি ও কেবল যদি L লেস দেন 1 হয়, যদি ও কেবল যদি L লেস দেন কত 1 হয়। তাহলে প্রথম যেটা হচ্ছে যে কি আমাদের যে কাজটা করতে হবে, প্রথম পদ্ধতিটা হচ্ছে যে কি ডি-আলেমবার্ট অনুপাত পরীক্ষা, জিনিসটা কি ওর ব্যাপারটা হচ্ছে যে তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি যে ও যেটা বললো সেটা হচ্ছে কত U1 প্লাস U2 প্লাস U3 এরকম করে ও একটা কি ও একটা অসীম পর্যন্ত কি একটা ধারা চিন্তা করলো। তো এই ধারাটার ক্ষেত্রে সে যেটা বলল সেটা হচ্ছে যে কি স্যার ডি প্রাইম না স্যার, এটা হচ্ছে যে ডি এরপর হচ্ছে যে কি ওর নামটাই হচ্ছে এরকম ডি এর উপরে এরকম প্রাইম, এটা অনেকটা হচ্ছে ওই স্প্যানিশদের বা ব্রাজিলিয়ানদের বিভিন্ন নামের উপরে কতগুলো দেখবেন এরকম থাকে, এরকম রেপের মতো থাকে ওই টাইপের, ঠিক আছে স্যার। তাহলে এখন দেখেন ও যেটা বললো সেটা হচ্ছে যে কি আমরা যদি এরকম একটা কি ইনফিনিট ধারা নিই, তো এই ইনফিনিট ধারাটা কনভার্জেন্ট তখন হবে, ওর নিয়ম অনুযায়ী তখনই কনভার্জেন্ট হবে যদি আমরা এন এর মান অর্থাৎ এন এর ভ্যালুটা বাড়তে বাড়তে ইনফিনিটে চলে গেল, UN প্লাস 1 ডিভাইড বাই UN এই অনুপাত দেখছেন, এই অনুপাতের মানটা যদি কত হয় L হয়, তাহলে ধারাটা অবিস্তৃত হবে যদিও কেবল যদি কি L লেস দেন কত হয় 1 হয়, যদিও কেবল যদি কি হয় স্যার L লেস দেন কি হয় স্যার 1 হয়। তাহলে ও কি বলছিল ওর ক্ষেত্রে হচ্ছে যে প্রমাণটা কি UN প্লাস 1 আর UN পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ, ঠিক আছে, এই অনুপাতটার মান হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যা কত L,
এল এর মানটা যদি কত হয় 1 থেকে কি আসে স্যার ছোট আসে, তাহলে এই ক্ষেত্রে ধারাটা কি হবে স্যার অবিচ্ছিন্ন হবে। ঠিক আছে স্যার, ডি আলেমবার্ট আমরা এভাবে উচ্চারণ করতাম, ডি আলেমবার্ট, ডি এর উপরে এরকম জাস্ট একটা প্রাইমের মতো আছে বা রেফের যেটাই বলেন ওটাকে কি বলে উপরে যেটা প্রাইমের মতো দেয় ওই জিনিসটা, ওর নামটা এভাবেই দিছিল, যাই হোক। তো এখন এরপর হচ্ছে যে কি তুলনামূলক পর্যবেক্ষণ। তাহলে তুলনামূলক পর্যবেক্ষণ বিষয়টা কি সবাই একটু খেয়াল করেন। তুলনামূলক পর্যবেক্ষণ বা তুলনামূলক পরীক্ষা যেটাই বলেন অসুবিধা নেই। তো এটা হচ্ছে যে কি সবাই একটু দেখেন, যদি আমরা সামেশন অফ ইউএন এবং সামেশন অফ ভিএন অর্থাৎ দুইটা ধারা নিলাম, ঠিক আছে স্যার, দুইটি ধনাত্মক পদের ধারা হয় এবং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn একটি অশূন্য সসীম সংখ্যা হয়, তবে সামেশন অফ ইউএন ও সামেশন অফ ভিএন উভয়ে অভিসারী বা অপসারী হবে। অর্থাৎ একটি অভিসারী হলে অপরটিও অভিসারী হবে, আবার একটি অপসারী হলে অপরটিও অপসারী হবে। তাহলে কম্প্যারিজনটা কি, কম্প্যারিজন টেস্টটা কি সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে কম্প্যারিজন ব্যাপারটা হচ্ছে যে কি সবাই একটু দেখেন, তুলনামূলক পর্যবেক্ষণ বলছে কি ইউএন এবং ভিএন ইনফিনিট পর্যন্ত আমরা হচ্ছে কি দুইটা ধারা নিলাম, আমরা যদি ইউএন ডিভাইডেড বাই ভিএন এই অনুপাতটা ইনফিনিট পর্যন্ত যাই, তখন ইউএন বাই ভিএন যদি কি হয় একটা অশূন্য সসীম সংখ্যা আসে, একটা কি আসে স্যার অশূন্য সসীম সংখ্যা, তার মানে হচ্ছে যে কি নন জিরো ফাইনাইট নাম্বার। ঠিক আছে স্যার, তাহলে নন জিরো ফাইনাইট নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি ইউএন এবং ভিএন উভয়েই কি হবে অভিসারী বা অপসারী হবে। জিনিসটা হচ্ছে যে কি যদি একটা যদি অভিসারী ধরেন তাহলে আরেকটা কি অভিসারী আসবে, যদি এই অনুপাতটা কি একটা অশূন্য সসীম সংখ্যা হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সবাই খেয়াল করেন, মনে করেন ইউএন আমি একটা অভিসারী ধারা নিলাম, একটা কনভার্জেন্স সিরিজ দিলাম ইউএন, তাহলে ইউএন কনভার্জেন্স সিরিজ নেওয়ার পর আমরা এই অনুপাতটা বের করলাম লিমিটের মাধ্যমে, দেখলাম যে অনুপাতটার মান নন জিরো একটা ফাইনাইট নাম্বার আসছে, ধরেন 1 2 3 4 এরকম কিছু একটা আসছে। তো আমি যেহেতু ইউএন কে অভিসারী বলছি আর অনুপাতটা যেহেতু কি আসছে নন জিরো আসছে ফাইনাইট নাম্বারে, তাহলে আমরা কি বলতে পারবো ভিএনটাও কি অভিসারী হবে। তুলনামূলক পর্যবেক্ষণ হচ্ছে যে এটাই কনসেপ্টটা, আর কিছু না। যে ধরেন আপনি একটা কনভার্জেন্স সিরিজ নিলেন, কারণ অনেক তো কনভার্জেন্স সিরিজ আছে, অসংখ্য কনভার্জেন্স সিরিজ আছে, যে কোনো একটা কনভার্জেন্স সিরিজ নিলেন মনে করেন, তো এরপরে কি করলেন স্যার ইউএন বাই ভিএন একটা অনুপাত বের করলেন, তো অনুপাতটা বের করার পরে কি করলেন স্যার অনুপাতটা দেখলেন যে কি নন জিরো আসছে এবং কি আসছে স্যার একটা ফিনিট নাম্বার আসছে, একটা নির্দিষ্ট সংখ্যা আসছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি বলতে পারবেন, যেহেতু ইউএনটাকে আমরা অভিসৃত নিয়েছিলাম, যে কনভার্জেন্ট নিয়েছিলাম এবং আমাদের কি এই অনুপাতটা কি এটা ফলো করতেছে, তাহলে এই পরীক্ষাটার সাহায্যে আমরা কি বলতে পারবো, এটার সাহায্যে বলতে পারবো ভিএনটাও কি হবে স্যার কনভার্জেন্ট হবে। ওকে, তো এটা হচ্ছে যে কি আমাদের তুলনামূলক পর্যবেক্ষণ। এরপর 3 নাম্বার হচ্ছে যে এটা একদম ইজি একটা জিনিস, পি সিরিজ পর্যবেক্ষণ। তাহলে এটা কি কোনো একটা ধারা কনভার্জেন্ট কিনা কেমনে বলতে পারবো, ঠিক আছে, কোনো ধারার n-তম পদ 1/n⁴ হলে ধারাটি অভিসৃত হবে যদি ও কেবল যদি p greater than 1 হয়।
তাহলে কোনো একটা ধারা, খেয়াল করেন কি বলছি স্যার, কোনো একটা ধারা যেটা বললাম ওটা হচ্ছে যে কি, কোনো একটা ধারার nতম পদ যদি 1/n⁴ কত হয় p হয়, তাহলে ধারাটা কি হবে, অবিস্তৃত হবে, যদিও কেবল যদি p গ্রেটার দেন কত হয় 1 হয়। অর্থাৎ ধরেন আমি যদি বলি p এর মান ধরেন 2, তার মানে হচ্ছে কত 1/n²। এটা কিন্তু একটা কনভার্জেন্স সিরিজ, এটা হচ্ছে কি একটা কনভার্জেন্স সিরিজ পি সিরিজ মতে, পি সিরিজ পর্যবেক্ষণ অনুযায়ী এটা হচ্ছে কি একটা কনভার্জেন্স সিরিজ। যেমন আমি যদি বলি n এর মান কত 4, তাহলে 1/n⁴, 1 বাই কত n⁴, তাহলে এটা হচ্ছে কি একটা কনভার্জেন্স সিরিজ। ওকে, অর্থাৎ কোন একটা ধারার nতম পদ যদি 1/n⁴ হয়, যেমন এটার nতম পদ 1/n², তাহলে এটা একটা কনভার্জেন্স সিরিজ। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে যে কি আমরা যে ধারাটা পাবো ওটা হচ্ছে কি অবশ্যই কনভার্জেন্ট হবে, কি অনুযায়ী, পি সিরিজ পর্যবেক্ষণ অনুযায়ী। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি। তাহলে আমি তিনটা ব্যাপার আরেকবার জাস্ট একটু রিভিউ করতেছি আপনাদেরকে। প্রথমে হচ্ছে স্যার ডিআলেমবার্টের অনুপাত পরীক্ষা। ডিআলেমবার্টের অনুপাত পরীক্ষা কি বলতেছে স্যার, ইউএন এবং ইউএন+1 এবং ইউএন এই অনুপাতটা বের করব, এই দুইটার মান নির্ণয় করব ফার্স্টে। এরপর অনুপাতটা বের করে n টেন্ডস টু ইনফিনিটির জন্য মানটা কত দেখব, লিমিটের। ঠিক আছে, লিমিটের মানটা কত দেখব, সীমাস্ত মানটা কত দেখব। সীমাস্ত মানটা যদি <1 হয় তাহলে ওর সাহায্যে বলতে পারবো ধারাটা কি কনভার্জেন্ট। এরপর তুলনামূলক পর্যবেক্ষণ কি বলতেছে, আমরা কি ফার্স্টে ধরেন একটা ভিএন একটা অবিস্তৃত সিরিজ ধরে নেব, একটা কনভার্জেন্ট সিরিজ ধরে নেব নিজেরা। ঠিক আছে, তো কনভার্জেন্ট সিরিজ এটা যে কোনো একটা ধরতে পারবো, ধরে এরপর কি করব আমরা n টেন্ডস টু ইনফিনিটির জন্য un/vn আবার বের করব। কি করব স্যার, un/vn আবার বের করব। তো un/vn বের করার পর দেখব যে এটা কোনো নন জিরো ফিনিট নাম্বার আসছে কিনা, অর্থাৎ 1 2 এরকম কিছু আসছে কিনা, জিরো আসতে পারবে না, এরকম কিছু যদি আসে তখন আমরা কি বলতে পারবো, ভিএনটা যেহেতু আমরা কি কনভার্জেন্ট ধরে নিয়েছিলাম, অনুপাতটার মান যেহেতু কিটা আসছে, তাহলে আমরা বলতে পারবো ইউএনটাও কি কনভার্জেন্ট। ওকে, অর্থাৎ একটা ধরে নিয়ে আরেকটা বলা, এটা হচ্ছে কি তুলনামূলক পর্যবেক্ষণ। আপনারা শুরু থেকে একটা কনভার্জেন্ট সিরিজ ধরবেন, নিজে থেকে একটা কনভার্জেন্ট সিরিজ ধরে নেবেন, যেমন কনভার্জেন্ট সিরিজ তো এখানেও দেখাইছি আমি দুইটা। ওকে, পি সিরিজের সাহায্যে খুব ইজিলি বলা যায়। তাহলে হচ্ছে কনভার্জেন্ট সিরিজ ধরে নিয়ে আপনারা কি করবেন, এরপর একটাকে যেটা কনভার্জেন্ট ধরছেন ওইটার সাহায্যে আরেকটা ওইটাও কনভার্জেন্ট কিনা ওটা দেখা যাবে। ওই পরীক্ষাটার নাম হচ্ছে কি স্যার, তুলনামূলক পর্যবেক্ষণ। ঠিক আছে স্যার, তুলনামূলক পর্যবেক্ষণ। আর সবার লাস্ট হচ্ছে কি সবথেকে ইজিটা, পি সিরিজ পর্যবেক্ষণ। তার মানে হচ্ছে যে ধরেন কোন একটা ধারার nতম পদ হচ্ছে কত, 1 কত n⁴ কত পি। ঠিক আছে স্যার, 1 কত n⁴ কত পি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি পি এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে অবশ্যই ওই ধারাটা কি হবে, কনভার্জেন্ট। যেমন একটা বিষয় চিন্তা করেন, 1+½ +1/4 +1/8 +1/16 +1/32। ওকে, তাহলে তাহলে সবাই একটু দেখেন, এটা হচ্ছে যে কত 2⁴, এটা কত 2² তারপর এটা হচ্ছে কত 2³ এটা কত 2⁴ এরপর হচ্ছে কত 2⁵ এভাবে করে যাচ্ছে। তো এটাও কি একটা কনভার্জেন্ট সিরিজ, এটা হচ্ছে কি একটা কনভার্জেন্ট সিরিজ। আবার দেখেন এটাও একটা কনভার্জেন্ট সিরিজ হবে, এই যে দেখেন 1 কত 1 + 1/2², তারপর হচ্ছে কত 1/3², এভাবে করেও কি যেতে পারে। ওকে স্যার, তাহলে এখন যে বিষয়টা বললো ওটা হচ্ছে যে কি, ওরা যেটা বলতেছে যে পি এর মান যদি গ্রেটার দেন কত হয় 1 হয়, পি এর মান যদি 1 থেকে কি হয় স্যার বড় হয়, তাহলে পি সিরিজ পর্যবেক্ষণ অনুযায়ী আমরা কি বলতে পারবো স্যার, যে ধারাটা কি কনভার্জেন্ট। ইয়েস, মুক্তিদাস যেটা বলেছেন যে স্যার অসীম ধারা কনভার্জেন্ট কিনা আমরা এই তিনটা রুলস দিয়ে কি বুঝতে পারবো, এই তিনটা উপায় দিয়ে আমরা বুঝতে পারবো। ঠিক আছে স্যার, তিনটার যে কোনো একটা স্যাটিসফাই করলেও হবে, তিনটার যে কোনো একটাকে স্যাটিসফাই করলেও হবে। যেমন ধরেন অনেক অঙ্ক এটা দিয়ে পারতেছি না, এটা দিয়ে করে দেখলাম যে এল এর মানটা কি 1 থেকে ছোট হচ্ছে না, তখন আমরা কি করব, সাথে সাথে বলে দেবো না যে কি এটা কনভার্জেন্ট হবে না, সেটা না, কিন্তু তখন আমরা এর পরেরটাতে যাব, এটা দিয়ে করতে পারতেছি কিনা দেখবো। যদি এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে হয় নাই বাট এটা দিয়ে হচ্ছে, তার মানে হচ্ছে কি তখনও বলতে পারবো কনভার্জেন্ট। আর যদি এগুলোর কোনোটা দিয়েই না হয় তখন এটা হচ্ছে কি এটা আর অবিস্তৃত পরীক্ষা কি হবে না, এটা অপসৃত হয়ে যাবে, ধারাটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই আচ্ছা, তাহলে সবার আশা করে লেখা হয়ে গেছে। তাহলে আমি বোর্ডটা একটু মুছে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন অঙ্কগুলো আমরা কিভাবে করব, সবাই একটু দেখেন অঙ্কগুলো আমরা কিভাবে করছি, সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু দেখেন আমরা অঙ্কগুলো কিভাবে করছি। আচ্ছা,
তাহলে সবাই দেখেন প্রথম অঙ্কটা যেটা বললাম আমাদের বইতে, ওটা কত, n সমান 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, সামেশন অফ n ইকুয়ালস টু 0 থেকে কত ইনফিনিটি 1 বাই কত n ফ্যাক্টোরিয়াল, 1 বাই কত n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন সবাই একটু আসেন, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে এই প্রশ্ন প্রথমটা যেটা দিল এটা হচ্ছে যে কি আমাদের আচ্ছা, তাহলে এখন এটা তো, এটা আসলে কি জানেন, এটা দেখে মনে হচ্ছে এটা কনভার্জেন্ট। কারণ একটা জিনিস দেখেন, এটা কিসের মান বলেন তো, এটা কেউ বলতে পারবেন স্যার এটা কিসের মান? এই প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা কিসের মান কেউ বলতে পারবেন? n ইকুয়ালস টু 0 থেকে কত ইনফিনিটি, এটা আমি যতটুকু জানি এটা হচ্ছে কার মান? ই এর মান। এটা সমষ্টি হচ্ছে কত? ই। ওকে, এটা সমষ্টি হচ্ছে কত স্যার? ই। তাহলে এখন এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি কনভার্জেন্ট হবে, কারণ আমরা সবাই এটার সমষ্টি জানি, এটা সমষ্টি হচ্ছে কত? ই। ওকে, তাহলে আসেন তারপর আমরা অঙ্ক করি। মনে করি un সমান 1 বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে সুতরাং un প্লাস 1 সমান 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 বাই কত? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 1 বাই কত? n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন un প্লাস 1 ডিভাইডেড বাই un সমান 1 বাই n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে কত বলতে পারতেছি? 1 বাই n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? n ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস আলটিমেটলি কত আসতেছে? 1 বাই কত? n প্লাস কত? 1। 1 বাই কত? n প্লাস কত? 1। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সুতরাং লিমিট, তাহলে un প্লাস 1 ডিভাইডেড বাই un, অর্থাৎ আমরা প্রথমটা দিয়ে করতেছি। ওকে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1 ডিভাইডেড বাই un সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n প্লাস 1। তাহলে এখন লিমিটের ক্ষেত্রে আমরা ইনফিনিট যদি থাকে, ঠিক আছে স্যার, চলকের সীমা যদি ইনফিনিটে চলে যায়, তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় শিখাইছিলাম, এটা হচ্ছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, আমি যদি এখানে লব আর হর দোনোটাকে যদি কি করি স্যার? n দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 1 বাই n, 1 প্লাস 1 বাই n। লব এবং হরের প্রত্যেকটা রাশিকে n দিয়ে ভাগ করলাম, তাহলে কত? 1 কে n দিয়ে ভাগ করলে 1 বাই n, এটাকে n দিয়ে ভাগ করলে 1, এটাকে n দিয়ে ভাগ করলে কত? 1 বাই n। তাহলে এখন আসেন আমি যদি এখানে n এর মান যদি ইনফিনিটি বসাই, 1 বাই ইনফিনিটি কত? 0। লিমিটের ক্ষেত্রে বলেছিলাম কি মান যেটা বসাবেন ওই লাইনটা লিখবেন না, এটা আমি আপনাদেরকে ক্যালকুলাসের সময় শিখিয়েছিলাম। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এতটুকু পর্যন্ত হওয়ার পর দ্যাট মিনস 1 বাই ইনফিনিটি সমান কত? 0। নিচে হচ্ছে কত? 1 প্লাস কত? 0, তার মানে হচ্ছে কত? 0 লেস দেন কত? 1। তাহলে সুতরাং ডি আলেমবার্ট অনুপাত পরীক্ষার সাহায্যে বলা যায় যে ধারাটি অভিসৃত। ধারাটি কি? অভিসৃত। ধারাটি অভিসৃত। তাহলে হচ্ছে কি আমরা প্রথম সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি, তাহলে ডি আলেমবার্টের অনুপাত পরীক্ষার সাহায্যে আমরা কি বলতে পারতেছি? ধারাটি কি? অভিসৃত, কনভার্জেন্ট। কারণ মানটা কত? 1 থেকে ছোট আসছে। মানটা কি আসছে স্যার? 1 থেকে কি আসছে? ছোট আসছে। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সবার লেখা শেষ হয়ে গেছে কিনা আমাকে একটু বলবেন স্যার। সবার লেখা শেষ হয়ে গেছে কিনা আমাকে একটু বলবেন। সবার লেখা শেষ হয়ে গেছে কিনা স্যার আমাকে একটু বলবেন।
আচ্ছা লেখা শেষ করেন স্যার, সমস্যা নাই স্যার, লেখা শেষ করেন সবাই। যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি, সবাই একটু জাস্ট প্রসেসটা একবার একটু জাস্ট খেয়াল করেন স্যার, একটু খেয়াল করবেন স্যার জাস্ট ব্যাপারটা। এটা হচ্ছে যে কি, যে আমরা ইউএন সমান কত 1/n ধরলাম, এরপর UN+1 বের করলাম, তারপর UN+1কে ইউএন দিয়ে ভাগ করে একটা মান বের করলাম, এরপর আমরা কি করলাম স্যার, ইনফিনিট লিমিটের জন্য আমরা কি করলাম স্যার, UN+1 ডিভাইড বাই ইউএন এর মানটা বের করলাম, অনুপাতের মানটা দেখলাম কত আসছে স্যার, 0 আসছে। তো জিরোটা যেহেতু 1 থেকে ছোট, তাহলে ডিআলেমবার্ট পরীক্ষার সাহায্যে আমরা কি বলতে পারতেছি, ধারাটা কি অবিচ্ছিন্ন। লেখা শেষ, কিন্তু ওই কোয়েশ্চেনটা, এটা কোন কোয়েশ্চেনের কথা বলছেন স্যার? UN+1/UN সমান -1 or 1 হবে, লাস্ট টপিক TR+1 অনুযায়ী। স্যার একটু কনফিউজ, UN+1 ডিভাইডেড বাই UN সমান -1 or 1 হবে, লাস্ট টপিক TR+1/TR অনুযায়ী। এটা হচ্ছে স্যার একটু কনফিউজ। ইপা TR+1 ডিভাইড বাই TR, ওখানে কি আমরা কি ইনফিনিট লিমিটের ক্ষেত্রে অনুপাতের মান বের করতেছিলাম? ওখানে তো আমি জাস্ট R+1 তম পদ আর R তম পদের অনুপাতটা দেখতেছিলাম। এখানে আমরা অনুপাতটাকে ইনফিনিটে এক্সটেন্ড করতেছি, ইনফিনিটে গিয়ে এই অনুপাতটার মান কত থাকতেছে সেটা দেখতেছি। ঠিক আছে, ওটা থেকে আমি কোনো লিমিট ইউজ করছিলাম স্যার? আমি এখানে লিমিটের মান বের করতেছি স্যার, লিমিটের মান বের করতেছি, আর ওখানে জাস্ট অনুপাতটার মান বের করছিলাম, অনুপাতটার মান ইকুয়ালস টু 1। এখানে আমি লিমিটের মানটা বের করতেছি স্যার। ঠিক আছে ইপা, লিমিটটা কত সেটা বের করতেছি, জাস্ট লিমিটটা কত ওইটা দেখতে বলতেছি। ঠিক আছে স্যার, এটাতে আমরা লিমিট বের করতেছি, ওখানে আমরা অনুপাতটা বের করছিলাম শুধু। ডিফারেন্স আছে দুইটাতে ডিফারেন্স আছে। একটাতে আমরা লিমিট, এটাতে আমরা লিমিট বের করতেছি। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন যেটা বলতেছি। আচ্ছা এতটুকু পর্যন্ত হয়ে গেলে তাহলে সবাই এর পরবর্তীতে সবাই একটু খেয়াল করেন স্যার, তারপরের অঙ্কটা এটা একটা, সবাই একটু খেয়াল করেন। এর পরের প্রশ্নটা কি, n=1 থেকে ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ডিভাইডেড বাই n-1 ফ্যাক্টোরিয়াল। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, এটা 2019-এর একটা বোর্ড কোয়েশ্চেন দিলাম স্যার। তাহলে সবাই একটু খেয়াল করবেন, এটাকে আমাদের যদি কি বলে স্যার, এটাকে অবিচ্ছিন্ন কিনা বের করতে বলতেছে। তাহলে আসেন মনে করি un সমান n ফ্যাক্টোরিয়াল ইন্টু n, n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 টু দি পাওয়ার কত n। তাহলে সুতরাং un+1। আচ্ছা এতটুকু পর্যন্ত একটা কাজ করি আমরা, এখানে একটা এটাকে একটু সহজ করে ফেলতে পারি নাকি দেখি, সবাই একটু দেখেন এটাকে কি করা যায়। n ফ্যাক্টোরিয়ালকে আমরা কত লিখতে পারি, n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n আছে, যাই হোক। এরপর নিচে হচ্ছে কত, n-1 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশনটা তাহলে একটু ইজি হয়ে যায়, n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল চলে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, n² ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n। n² ডিভাইডেড বাই কত আসছে, 3 টু দি পাওয়ার n। এই যে জিনিসটা, এই ব্যাপারটা যদি আপনাদের মাথায় আসে শুরুতে, তাহলে দেখেন একদম সহজ হয়ে যাচ্ছে, n তম পদটা একদম সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি, n তম পদটা যেহেতু একদম ইজি হয়ে গেছে, এখন আমরা কি করতে পারতেছি, সুতরাং un+1 সমান n+1 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, 3 টু দি পাওয়ার n+1। তাহলে n+1 হোল স্কয়ার ডিভাইড বাই 3 টু দি পাওয়ার n+1। দেখেন আমাদের এটা হচ্ছে কি একটা একটু কমপ্লেক্স টাইপের ছিল রাশিটা, তো আমরা হচ্ছে যে কি, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এটা থেকে আমরা এটা করলাম। ওকে, তাহলে এখন এখন un+1 ডিভাইডেড বাই un সমান n+1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n+1। তো un-টা ভাগ আকারে আছে না, তাহলে এটা যেটা ভাগ আকারে আছে তার মানে হচ্ছে কত, 3 টু দি পাওয়ার n স্কয়ার। আচ্ছা গেল এটা। তো এটা যদি যাই, ক্যালকুলেশনটাকে আমরা কিভাবে করতে পারি, n+1/n, n+1 ডিভাইডেড বাই কত, n হোল স্কয়ার, n+1/n হোল স্কয়ার 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, এটাকে কত লেখা যাবে, 3 টু দি পাওয়ার n ইন্টু কত 3, তার মানে 1/3, এটাকে কত লেখা যাবে, 1 প্লাস 1/n হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সুতরাং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
un প্লাস ওয়ান ডিভাইডেড বাই un সমান লিমিট 1/3 যেটা আছে 1/3 1/3 1 প্লাস কত 1/n হোল স্কয়ার। তাহলে 1/3টা কি বাইরে চলে আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, অথবা বাইরে তাহলে হচ্ছে কত এখানে, অথবা লিমিট না লিখলেও হচ্ছে, অসুবিধা নাই। 1/3 যেটা আছে, এরপর হচ্ছে কত এখানে ইনফিনিটি যদি বসাই 1 প্লাস কত 0 হোল স্কয়ার, তার মানে হচ্ছে কত 1/3 লেস দেন কত 1। তাহলে লেস দেন 1 হলে তাহলে অর্থাৎ ডিঅ্যালেমবার্ট অনুপাত পরীক্ষার সাহায্যে বলা যায় যে ধারাটি অবিস্তৃত। ধারাটি কি অবিস্তৃত, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, তাহলে ধারাটা হচ্ছে যে কি অবিস্তৃত। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমাদের আসছে কুমিল্লা বোর্ড 2019-এ। ওকে স্যার, তাহলে সবাই একটু লিখে নেন, কুমিল্লা বোর্ড 2019-এ আসছে প্রশ্নটা। আচ্ছা, তো যে দুটো অঙ্ক দেখলাম, যে এই দুটোটা অঙ্কই দেখতেছি কি আমরা প্রথম পদ্ধতির সাহায্যেই মিলে যাচ্ছে। এই দুটোটা অঙ্কই কি হচ্ছে স্যার, প্রথম পদ্ধতির সাহায্যে মিলে যাচ্ছে। ওকে, তো এখন আসেন আমরা সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, এর পরবর্তী টপিকসে যাচ্ছি। সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ হলে আমাকে একটু বলবেন। সবার কি লেখা শেষ? সবার লেখা যদি শেষ হয় আমাকে একটু বলবেন স্যার। আচ্ছা, আপনাদেরকে আমি একটা বিষয় মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে যে কি, যদি প্রথম পদ্ধতি অনুযায়ী মিলে যায় তো ওটা লিখে দেবেন অবিস্তৃত। আর যদি প্রথম পদ্ধতি অনুযায়ী কি না মিলে, যদি প্রথম পদ্ধতি অনুযায়ী কি হয় স্যার না মিলে, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি দ্বিতীয় পদ্ধতিতে চলে যাবেন। প্রথম পদ্ধতি দিয়ে যদি না মিলে এরপরে কি দ্বিতীয় পদ্ধতিতে যাবেন। প্রথম পদ্ধতি দিয়ে না মিললে সাথে সাথে বলে দিবেন না যে কি এটা অবিস্তৃত না, এটা বলে দিবেন না কিন্তু, কারণ 3টা পদ্ধতি আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আসেন এরপরের প্রশ্নটা একটু খেয়াল করেন স্যার। এরপরের প্রশ্নটা কি হতে পারে, n সমান সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1/n ইন্টু কত n প্লাস কত 1। আচ্ছা, তাহলে হচ্ছে যে ধরি un সমান 1/n ইন্টু n প্লাস 1, সুতরাং un প্লাস 1 সমান 1/n প্লাস 1 n প্লাস কত 2, 1 বাই কত n প্লাস 1 আর হচ্ছে কত n প্লাস 2। তাহলে দেখেন এটা যদি হয় তাহলে আমরা এখানে লিখি এখন un প্লাস 1 ডিভাইডেড বাই un 1/n প্লাস 1 n প্লাস 2 ইন্টু n ইন্টু n প্লাস 1। তাহলে n প্লাস 1 চলে যাবে, তাহলে n ডিভাইডেড বাই কত n প্লাস 2। তাহলে n ডিভাইডেড বাই n প্লাস 2 হলে আমি যদি উভয় লবহরকে যদি n দিয়ে ভাগ করি, তাহলে কত হবে 1/1 প্লাস 2 বাই কত n, 1 বাই কত 1 প্লাস 2 বাই n। তাহলে সুতরাং লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 ডিভাইডেড বাই un, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস কত 2 বাই n। তাহলে এটা যদি দেয় দ্যাট মিন্স কত বলতে পারতেছি 1/1 প্লাস কত 2 বাই ইনফিনিটি মানে কত 0, দ্যাট মিন্স কত 1/1, তার মানে হচ্ছে কত 1। তো এখন ডিঅ্যালেমবার্টের সাহায্যে তো এটা বলা যাচ্ছে না, ডিঅ্যালেমবার্টের সাহায্যে কি এটা বলা যাবে? তাহলে ডিঅ্যালেমবার্টের সাহায্যে কি এটা বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? কারণ এখানে হচ্ছে যে কত 1 আসতেছে, তো লেস দেন 1 তো হচ্ছে না, ওকে। তাহলে লেস দেন 1 যেহেতু হচ্ছে না, আচ্ছা ডিঅ্যালেমবার্ট পরীক্ষার সাহায্যে কি আমরা এটা বলতে পারতেছি না। ওকে, ডিঅ্যালেমবার্ট পরীক্ষার সাহায্যে আমরা কি এটা কি করতে পারতেছি না, বলতে পারতেছি না। তার মানে হচ্ছে যে
ধরি দেখেন আবার ধরি ভিএন, আমরা একটা অভিসৃতি, এখন আসলে আমরা সেকেন্ড পদ্ধতিতে যাই। এখন আমরা কি করব স্যার, সৌরভদে জিজ্ঞেস করেছেন স্যার কোন পদ্ধতিটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। আমাকে যদি ব্যাপারটা যদি বলতে বলেন স্যার, তবে আমার মতে সেকেন্ড পদ্ধতিটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। সেকেন্ড পদ্ধতিটা দিয়ে সব থেকে তাড়াতাড়ি বলা যায়, ঠিক আছে স্যার। তাহলে সেকেন্ড পদ্ধতিটা সব থেকে কি গ্রহণযোগ্য বেশি আমার মতে। ওকে, তাহলে এখন আসেন সেকেন্ড পদ্ধতিটাতে যাই। ওকে, সেকেন্ড পদ্ধতিতে আমরা কি বলছিলাম স্যার, আমরা শুরুতে আমাদের কি দরকার, ইউএন যেটা আছে এটা ইউএন, এটা অবিস্তৃত কিনা দেখতে হচ্ছে। তাহলে আমাদের সেকেন্ড পদ্ধতি তুলনামূলক পর্যবেক্ষণটা আমরা একটু কি খেয়াল করব। তাহলে হচ্ছে যে তিনটা পদ্ধতি আমাদের মোটামুটি কি গ্রহণযোগ্য আছে, বাট আমার মতে হচ্ছে যে কি সেকেন্ড পদ্ধতিটা দিয়ে একটু বেশি বলা যায় জিনিসটা, কারণ এটা দিয়ে আসলে ইজি হয় কম্পেয়ার করে বলাটা। যাই হোক, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার যেটা বলতেছি। সবাই একটু দেখেন, তুলনামূলক পর্যবেক্ষণ পদ্ধতিটাতে স্যার কি ছিল, তুলনামূলক পর্যবেক্ষণ পদ্ধতিটাতে ছিল যে একটাকে আমরা অবিস্তৃত ধরব, একটাকে অবিস্তৃত ধরে অনুপাত বের করব। অনুপাতটা যদি একটা অশূন্য সসীম সংখ্যা আসে, তাহলে আমরা আরেকটাকেও কি অবিস্তৃত বলতে পারবো। এটাই ছিল আমাদের মেইন কনসেপ্টটা। তাহলে আসেন আমাদের ইউএনটাকে অবিস্তৃত কিনা বলতে হচ্ছে, ইউএনটা কনভার্জেন্ট কিনা বলতে হচ্ছে। তাহলে ইউএনটা কনভার্জেন্ট যদি বলতে হয়, ধরেন আমরা ভিএন একটা কনভার্জেন্ট সিরিজ নিলাম 1/n², যা হচ্ছে কি অবিস্তৃত। কারণ পি সিরিজ পর্যবেক্ষণের সাহায্যে যদি বলি n² পি এর মান কি 1 থেকে বড়, তাহলে এটা অবশ্যই অবিস্তৃত একটা ধারা, এটা অবশ্যই কি একটা অবিস্তৃত ধারা। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, ভিএন সমান কত 1/কত n², আমরা এরকম একটা ধারা নিলাম যেটা হচ্ছে কি স্যার অবিস্তৃত। তাহলে সবাই একটু খেয়াল করেন, তো তুলনামূলক পর্যবেক্ষণ পদ্ধতিটা কি ছিল স্যার, আপনি একটা অবিস্তৃত ধারা নেবেন, ওই অবিস্তৃত ধারাটার সাহায্যে অনুপাত বের করে আরেকটা অবিস্তৃত হচ্ছে কিনা সেটা প্রমাণ করতে হবে। তো সেটা কিভাবে প্রমাণ করব স্যার, অনুপাতের মানটা অশূন্য সসীম সংখ্যা হতে হবে, নন জিরো অশূন্য হতে হবে এবং একটা নির্দিষ্ট ফাইনাইট নাম্বার হতে হবে, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন, যদি আমরা পাই, ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারতেছি, সবাই একটু দেখেন স্যার, এখান থেকে আমরা কি বলতে পারতেছি যে ভিএন সমান 1/n² নিলাম। তাহলে এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ডিভাইডেড বাই ভিএন সমান, তাহলে un ডিভাইডেড বাই ভিএন n টেন্ডস টু ইনফিনিটি, un এর মান কত স্যার 1/কত n ইন্টু n+1, ভিএন এর মান কত 1/n²। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n ইন্টু কত n+1, 1/n²টা যদি উপর উঠে যায় n², তাহলে এখান থেকে আমরা কত বলতে পারতেছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ডিভাইডেড বাই কত n+1। তাহলে n ডিভাইডেড বাই n+1 হলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/n। তাহলে এখন আমরা লবহরকে n দিয়ে ভাগ করছি, তাহলে কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 সমান কত 1, যা একটি অশূন্য সসীম সংখ্যা, তাহলে সুতরাং তুলনামূলক পর্যবেক্ষণের সাহায্যে বলা যায় যে, তাহলে আমরা কি ভিএনটাকে কি অবিস্তৃত একটা ধারা ধরছিলাম, স্যার অবিস্তৃত একটা ধারা ধরছিলাম, তারপর দেখছি যে অনুপাতটার ইউএন বাই ভিএন এর মানটা কি আসছে স্যার অশূন্য সসীম সংখ্যা আসছে। তাহলে আমরা ইউএনটাকেও কি বলতে পারবো স্যার, তুলনামূলক পর্যবেক্ষণের সাহায্যে বলতে পারবো কি ইউএনটাকেও কি অবিস্তৃত বলতে স্যার অবিস্তৃত বলতে পারবো। অর্থাৎ প্রথম পদ্ধতির সাহায্যে কি আমরা পারতেছিলাম না, বাট যেই মাত্র দ্বিতীয় পদ্ধতিতে গেলাম তখন আমরা কি করতে পারতেছি, এটাকে
অভিসৃত কি বলতে পারতেছি। অর্থাৎ একটা অভিসৃত ধারা নিয়ে ওটার সাহায্যে অনুপাতটা বের করে ওটাকেও কি অনুপাতটা যেহেতু এটা হচ্ছে, তাহলে তুলনামূলক পর্যবেক্ষণ পদ্ধতির মূল নিয়ম কি ছিল, একটা যদি অভিসৃত হয় এরপর অনুপাতটা বের করে অনুপাতটা যদি একটা অশূন্য সসীম সংখ্যা আসে তখন ওটা কি হবে, অপরটাও কি হবে, অভিসৃত হবে। ঠিক আছে স্যার? তাহলে সবাই একটু লেখাটা তাড়াতাড়ি শেষ করেন স্যার, সবাই একটু লেখাটা তাড়াতাড়ি শেষ করেন। সবাই একটু লেখাটা তাড়াতাড়ি শেষ করেন স্যার। ওকে, আলী আজরাফ সামিন এই কাজটা করতে পারেন স্যার, খারাপ না আইডিয়া। প্রথমে ডিএলএমবার দিয়ে হচ্ছে কিনা সেটা রাফ করেও দেখতে পারেন। ঠিক আছে, রাফ করে দেখতে পারেন, এটা আইডিয়া ভালো আছে। আবার যদি অঙ্কতেও করেন তাও কোনো অসুবিধা নেই স্যার, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই স্যার। ডিরেক্ট তুলনামূলক পর্যবেক্ষণ দিয়ে জেমিমা করা যাবে, অসুবিধা নেই, ডিরেক্টও করা যাবে। আমি এরপর অঙ্ক করাবো এটা। ঠিক আছে স্যার, এরপর অঙ্কে করাবো আমরা ডিরেক্ট কি তুলনামূলক পর্যবেক্ষণ দিয়ে করতেছি সেটা, ওটাও দেখাবো, ওটাও করা যাবে, অসুবিধা নেই। তবে প্রথমটা দিয়ে করে যদি না মিলে, আমার কথা হচ্ছে স্যার প্রথমটা দিয়ে করে দেখবেন স্যার, না মিললে দ্বিতীয়টাতে যাবেন, অসুবিধা নেই, যেভাবে যান, এখানে নাম্বার কাটাকাটি কোনো কথা না। তাহলে এখন আসেন, সবার লেখা যেহেতু শেষ, আচ্ছা তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। এরপরে ধরেন আমাদের যদি এখন তো এনতম পদ দিয়ে দিচ্ছে, আমাদের যদি ধারা আকারে দেয় 1/1 × 3 প্লাস 1/2 × 4 3 × 5 এরকম করে দিচ্ছে, তাহলে এখানে তাহলে সবাই একটু খেয়াল করেন এই ধারাটা অভিসৃত কিনা দেখতে হচ্ছে। এখানে ধারাটির এনতম পদ un সমান এনতম পদটা দেখেন তো স্যার কত। আমরা যদি 1কে যদি n ধরি, 1কে n ধরলে 3 কত হবে স্যার, n+2। 1কে যদি n ধরি তাহলে 3 কত হবে স্যার, n+2। ঠিক আছে স্যার, 1কে যদি কি, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। স্যার প্রত্যেক ম্যাথের ক্ষেত্রে কি vn সমান 1/n² ধরবো? ইয়েস স্যার, vn সমান 1/n²। সো কিনা আরও ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমরা একটা অভিসৃত ধারা নিলাম, 1/n², এটা অবশ্যই একটা কনভার্জেন্ট সিরিজ, কারণ পি সিরিজ পর্যবেক্ষণে যান, পি সিরিজ পর্যবেক্ষণের ক্ষেত্রে 1/n² অভিসৃত হবে যদি পি এর মান 1 থেকে বড় হয়, তো 1/n² কি অবশ্যই কি অভিসৃত, তো 1/n² দিয়ে করতে পারবেন এখানের অঙ্কগুলো, 1/n² দিয়ে করেন, কোনো সমস্যা নেই, ওটা দিয়ে করতে পারবেন। তাহলে এখন আসেন, এনতম পদ হচ্ছে কত, 1 কত, n ইন্টু কত, n প্লাস কত 2, তার মানে 1 কত, n² প্লাস কত 2n। তাহলে এখন 1/n² প্লাস কত 2n, এতটুকু যদি হয় তাহলে ধরি vn সমান 1 কত n², যা অভিসৃত। ওকে, আবার অনেকে চাইলে ব্র্যাকেটে লিখতে পারবেন পি সিরিজ পর্যবেক্ষণ অনুযায়ী p greater than 1, ওটা লিখতে পারবেন, সমস্যা নেই, না লিখলেও অসুবিধা নেই। তাহলে সুতরাং un ডিভাইডেড বাই vn সমান 1/n² প্লাস 2n ইন্টু n² সমান n² ডিভাইডেড বাই n² প্লাস কত 2n। তাহলে আমি যদি লবহরকে n² দিয়ে ভাগ করি তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে 1, এটা 1 হবে, এটা কত হবে 2 কত n। তাহলে এখন লিমিট n টেন্স টু ইনফিনিটি un ডিভাইডেড বাই vn সমান লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/1 প্লাস 2 ডিভাইডেড বাই কত n, 1 প্লাস কত 2 ডিভাইডেড বাই কত n, তাহলে এটা হচ্ছে কত 1/1 প্লাস 0 সমান 1, যা একটি অশূন্য সসীম সংখ্যা। তাহলে এরপর লিখে দেবেন, সুতরাং তুলনামূলক পর্যবেক্ষণের সাহায্যে বলা যায় যে ধারাটি কি, তুলনামূলক পর্যবেক্ষণের সাহায্যে বলা যায় যে ধারাটি অভিসৃত, তুলনামূলক পর্যবেক্ষণের সাহায্যে বলা যায় যে ধারাটি কি, অভিসৃত। ঠিক আছে স্যার, তাহলে এভাবে করে আপনারা অভিসৃতির অঙ্কগুলো, অভিসৃতি পরীক্ষাগুলো করবেন সবাই। ওকে,
অভিস্মৃতি পরীক্ষাগুলো করবেন সবাই। ওয়ান বাই এন স্কোয়ারটাকে প্রত্যেক ম্যাথের ক্ষেত্রে ওয়ান বাই এন স্কোয়ারটাকে আপনারা কি ধরে নেবেন? ওয়ান বাই এন স্কোয়ারটাকে আপনারা ভিএন ধরে নিয়ে, অভিসৃত ধরে নিয়ে ইউএনটাকে প্রমাণ করবেন অভিসৃত কিনা। ঠিক আছে স্যার? তাহলে সবাই এই অধ্যায়ের টপিকসগুলো স্যার একটু ভালো মতো করে ফেলবেন। যেটা বলতেছি, এই অধ্যায়ের টপিকসগুলো সবাই একটু ভালো মতো করে ফেলবেন। পরের দিন নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী অধ্যায়ে যাব। লবে এন হবে না, লবে এন কীভাবে হবে স্যার? এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, লব হরকে এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, লব হরকে এন স্কোয়ার দিয়ে ভাগ করছি স্যার, এন স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে স্যার লব হরকে। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। চম্পা চৌধুরী আশা করি বুঝতে পারছেন, লব এবং হরকে এন স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের টপিকগুলো সবাই একটু ভালো মতো পড়ে নেবেন। নেক্সট ক্লাসে আমরা কি পরবর্তী অধ্যায়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। এটা স্যার ডিরেক্ট ফার্স্ট অ্যাপ্লাই না করে সেকেন্ড দিয়ে চলে গেছেন যে সম্বিত করতে পারবেন, অসুবিধা নাই, সমস্যা নাই, সেকেন্ডটা দিয়ে করতে পারবেন। পদ্ধতি তো 3টা আছে, আর যদি আপনি চান তাহলে হচ্ছে কি প্রথমটা দিয়ে করে এরপরে সেকেন্ডটাতে যেতে পারবেন। ঠিক আছে স্যার? আদারওয়াইজ আমার মতে প্রথমটা দিয়ে যদি না হয় তাহলে সেটা রাফলি করে এরপর হচ্ছে যে কি সেকেন্ডটাতে যেতে পারবেন। সামিন যেটা বলেছেন আর কি, ওটা করা যায়, ওটা বেটার অপশন, খারাপ না। ঠিক আছে স্যার? তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।